ভাই আমরা জানি না যারা বাইকাররা আছি তারা কি মজা পায় এই থ্রটেলের ভেতরে। টাইটেল থেকে তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা হতে চলেছে কেটিএম কে নিয়ে। কেটিএম কে নিয়ে মানে হচ্ছে তোমরা তো জানোই তোমাদের ভাই প্রায় 3 বছর হয়ে গেছে কেটিএম এর বাইক চালাচ্ছে, কেটিএম অ্যাডভেঞ্চার 390 চালাচ্ছে। তো আজকের এই ভিডিওটা অনেকটা স্পেশাল, অনেকটা ডিফারেন্ট, বিকজ আজকের এই ভিডিও শুরুতে আমরা আলোচনা করতে চলেছি কেটিএম এর বাইকের হিস্ট্রি সম্পর্কে। যদি বলতে কেটিএম এর বাইক যতটা না কেপেবল না, তার থেকেও বাজে কিছু বদনাম এই বাইকের মার্কেটে রয়েছে। আমি চেষ্টা করবো আমার একটা অনেস্ট এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে তোমাদের কাছে সেই জিনিসটা পৌঁছানোর যে কেটিএম এর বাইক কি করতে পারে। আর শুরুতেই বলি কেটিএম কিন্তু 1934 সালের কোম্পানি, আর তার ফাউন্ডার ছিলেন হান্স ট্রাঙ্কেনপলস, যাকে অনেকে হান্স বলেও চেনেন। তোমরা যারা জানো না তাদেরকে জানিয়ে দিই কেটিএম হচ্ছে অস্ট্রিয়ান ব্র্যান্ড। আর তারপরে কেটিএম শুরুর দিকে কিন্তু বানাতো অফরোড ফোকাসড বাইক, মানে শুরু থেকেই ওনাদের চিন্তা ভাবনা ছিল যে অফরোডিং বাইক বানাবে। কেটিএম এর জার্নিটাও কিন্তু স্মুথ ছিল না। সালটা ছিল 1953, আর সেই টাইমে মোটরসাইকেল ছিল মানুষের কাছে সব থেকে সস্তায় কোনো ট্রান্সপোর্টেশনের মাধ্যম। আর সেই সময় কিন্তু কেটিএম আসে মার্কেটে আর বিভিন্ন তাদের বাইক লঞ্চ করা শুরু করে। আর তখন কিন্তু এই বাইকগুলো ছিল খুবই কেপেবল মানুষের জরুরি কাজকে ফুলফিল করার জন্য। আর তারপরে তো এরকম নতুন নতুন বাইক কেটিএম বার করতেই থাকে। বাট এরকমভাবে চলতে চলতে 1950 থেকে 1960 সালে একটা বাজে টাইম আসে কেটিএম এর জন্য। কেটিএম ব্র্যান্ডটা পুরোপুরি ব্যাংকক্রাফট হয়ে যায়, মানে তাদের পুরো একদম ডাউনফল হয়ে যায়। বাট সেই টাইমেও কিন্তু কেটিএম আস্তে আস্তে সার্ভাইভ করে যায়, কারণ তারা লঞ্চ করে হচ্ছে মপেড। মপেড মানে আজকালকার দিনে আমরা টিভিএসে যেমন বাইক দেখতে পাই সেরকম টাইপের বাইক কেটিএম সেই টাইমে লঞ্চ করেছিল, আর তার সেল হিউজ বেড়ে যায়। তারপর 1960 থেকে 1968 সালের ভেতরে কেটিএম স্কুটার লঞ্চ করে, বিভিন্ন টাইপের নতুন নতুন এক্সপেরিমেন্ট করা শুরু করে। আর তারপরে কেটিএম আস্তে আস্তে চলে আসে তাদের পুরো অফরোডিং সেকশনে আর লঞ্চ করে তাদের GS 125। দেখতেই পাচ্ছ সেই টাইমের, মানে আজ থেকে কত বছর আগে কেটিএম এরকম টাইপের বাইক লঞ্চ করেছিল। আর কেটিএম এর এই সমস্ত বাইকগুলো 1974 সালে মোটো ক্রস যে রেস হয়েছিল সেটাতে পার্টিসিপেট করেছিল। আর সেই টাইমে টক্কর দিয়েছিল জাপানিজ সমস্ত বড় বড় ব্র্যান্ডের সাথে। আর তারপরে কেটিএম আস্তে আস্তে তাদের সমস্ত রেকর্ড ভেঙে মোটো ক্রসিং এর বাইকের জগতে একটা বিরাট বড় নাম করে নেয়। বাট কেটিএম এর বাইকে সেই টাইমে একটা প্রবলেম ছিল, কেটিএম এর বাইক খুবই হিট আপ হতো, আর সেই কারণে আস্তে আস্তে কেটিএম এর সেলও ডাউন হয় আর কেটিএম কোম্পানি আবার ব্যাংকক্রাফট হয়ে যায়। বাট কেটিএম এর গল্প তখনও শেষ হয়নি। তারপরে কেটিএম এর জগতে 1961 সালে CEO হিসাবে জয়েন করেন স্টিফেন পেরিয়ার। আর উনি আসার পর থেকে কেটিএম এর জগতে একটা আলাদাই পরিবর্তন চলে আসে। তারপরে কেটিএম লঞ্চ করে তাদের ফার্স্ট 620 ডিউক। মেনলি কেটিএম তখন ফোকাস করার চেষ্টা করে তাদের সুপার স্পোর্টস বাইকগুলোর দিকে। আস্তে আস্তে লঞ্চ করা শুরু করে কেটিএম এর বিভিন্ন রকম বাইক, কেটিএম এর ডিউক থেকে শুরু করে কেটিএম এর অ্যাডভেঞ্চার বাইক। আর কেটিএম কিন্তু তাদের বাইকেই শুধু থেমে থাকেনি, তারা কিন্তু আস্তে আস্তে বিভিন্ন রকম গাড়ি থেকে শুরু করে সুপার কারের দিকেও চলে আসে। তো তোমরা এবার বলো যে কেটিএম ব্র্যান্ডটাকে কি বদনাম করা উচিত? এরকম ছাপড়ি বাইক বা আরও যে সমস্ত মার্কেটে বদনামগুলো আছে সেগুলো মুছে দেওয়ার জন্যই আমার এই ভিডিওটা বানানো। তো তোমরা যারা যারা কেটিএম ওনার আছো তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা মানে তোমরা যতটা পারো বেশি পরিমাণে শেয়ার করো, তাহলে কিন্তু আমরা মনের দিক থেকে অনেক শান্তি পাবো। এরকম কটা ব্র্যান্ড আছে বলো যারা ঢাকার র্যালিতে প্রায় 220টারও বেশি রেস জিতেছে? বাকি ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের একটা কথাই বলবো, বাইক ডাজন্ট ম্যাটার, কে চালাচ্ছে বাইকটা তার উপর ম্যাটার করে। গুড মর্নিং গুরু, আর হয়ে গেছে আমাদের আর একটা নতুন ব্লগ শুরু। আর আজকের ব্লগের শুরুতে তোমাদের যে গল্পটা বললাম কেটিএম সম্পর্কে, সেটা তোমাদের কেমন লাগলো? আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমাদের বলে যেতে হবে কেটিএম এর ফুল ফর্মটা কি, কারা কারা জানো দেখি। আর এই জিনিস হচ্ছে সকাল সকাল আমাদের প্ল্যান ছিল বাইক নিয়ে বেরোনোর। এখন দেখছি ওয়েদারটা একটু ক্লাউডি হয়ে আছে আর একটু আধটু বৃষ্টি বাদলা হচ্ছে, তো একটু টাইম ওয়েট করি, দেখা যাক বৃষ্টি বাদলাটা কখন কমে, তারপরে আমরা বেরোবো। আর একটা সুন্দর মোটো ব্লগিং এর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। লাস্ট কিছুদিন আমাদের ব্লগ আসেনি, আর যেই ব্লগটা এসেছিল লাস্ট, সেই ব্লগে আমি তোমাদের সাথে বলেছিলাম যে আমার লাইফে কিছু প্রবলেম চলছে, সেগুলো নিয়ে বলবো নিশ্চয়ই তোমাদের সাথে। তো সত্যি কথা বলতে টাইম চলে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করার, কারণ আমি আর না মানে আটকে রাখতে পারছি না। আমার মেন্টাল পিস মানে মানসিক যে শান্তি সেটা একদম শেষ হয়ে গেছিলো। সেখানে আমি ভাবলাম যে না ঠিক আছে, ব্লগ পরেও হবে, আগে সবার আগে নিজেকে রিসেট করি। আর এখনও যে পুরোপুরি ঠিক সেটা আমি বলবো না, বাট বাইক চালালে বা তোমাদের সাথে কথা বললে না, সত্যি বলতে মানে এই কাজের মধ্যে থাকলে আমার অনেকটা ভালো লাগে। সে কারণে ক্যামেরাটা সকাল সকাল তুললাম আর শুরু করে দিলাম ব্লগিং। আর দেখতে পাচ্ছ তোমাদের ভাইয়ের ডার্ক সার্কেল কতটা পড়ে গেছে, মানে বিকজ রাতে ঠিকঠাক ঘুম হচ্ছিল না, অনেক টেনশানে ছিলাম, সত্যি অনেক টেনশানে ছিলাম, মন মেজাজ সত্যি একদম ভালো ছিল না। তো চলো সেই গল্পটা তোমাদের সাথে একটু শেয়ার করি। মানে পুরো গল্পটা হয়তো তোমাদের সাথে শেয়ার করব না, যদি পরিস্থিতি হয়
শেয়ার করব, বাট কি হচ্ছে আলটিমেটলি সেটা তোমাদের সাথে একটু জানাই, তারপরে আমরা বাইক নিয়ে বেরোবো মাইন্ড রিফ্রেশ করতে। ঠিক আছে, চলো। দেখো, আমি মনে করি লাইফ মানে এক্সপিরিয়েন্স, লাইফে আপস অ্যান্ড ডাউনস তো আসবেই, তো এক্সপেরিমেন্ট করতে থাকতে হবে। তোমরা জানো কিছুদিন আগে মানে আমার একটা চিন্তা ভাবনা ছিল, সেটা এক্সিকিউট করার জন্য আমরা একটা কোম্পানি ফর্ম করি, যার থ্রু দিয়ে আমরা ঘুরতে নিয়ে যাওয়া শুরু করি। হ্যাঁ, নর্থ বেঙ্গল ট্রিপ করি, পুরুলিয়া ট্রিপ করি, অ্যান্ড দেন আস্তে আস্তে আরও অনেক ফিউচার প্ল্যানস ছিল। ফার্স্ট ট্রিপ তো খুবই ভালো গেছিলো আমাদের, নর্থ বেঙ্গল ট্রিপে দারুণ দারুণ মজা করেছিলাম। দেন পুরুলিয়া ট্রিপে আমরা যাই, পুরুলিয়া ট্রিপেও খুব ভালোই মজা করেছিলাম, বাট কিছু এক্সপিরিয়েন্স হয় সেগুলোর থেকে আমার আস্তে আস্তে নেগেটিভিটি আসা শুরু হয়। দেন আস্তে আস্তে আমরা আরও প্ল্যান করি ট্রিপের, তো সেগুলো আস্তে আস্তে এক্সিকিউট হয়। দেন কিছুদিন আগে আমাদের সিকিম ট্রিপের প্ল্যান ছিল, তো ওই দিন মেনলি যেদিন আমাদের সিকিম ট্রিপে বেরোনোর কথা ছিল, তার আগের দিনই আমার ফ্যামিলির ভেতরে একজন মারা যান, তাও আবার অ্যাক্সিডেন্টে। আর সেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমার সামনে হোলির দিন। তো সেই সমস্ত কিছু দেখার পর না আমি সেই ট্রিপটাতে জয়েন হতে পারিনি। মানে কারোর পক্ষে হয়তো পসিবল নয়, তার বাড়ির কাছের কেউ যদি মারা যায় এরকম একটা ব্রুটাল অ্যাক্সিডেন্টে, সে তার পরের দিনই কোনো একটা ট্রিপে যেতে পারবে। আর আমার মনে হয় যারা নর্মাল মানসিকতার মানুষ বা যাদের মধ্যে একটু হিউম্যানিটি আছে, তারা হয়তো সেটা পারবে না আর আমার সিচুয়েশনটা বুঝবে। তা সত্ত্বেও তার পরের দিন আমি যারা আমাদের সাথে ঘুরতে যায় তাদের সাথে দেখা করতে যাই, বুঝিয়ে দিলাম যে ট্রিপ এরকম এরকম হবে অ্যান্ড শিলিগুড়ি থেকে সবাই তোমাদের ম্যানেজ করে নেবে। এবার দেখো, এত বড় যখন ট্রিপ, সেই ট্রিপে সবাইকে তুমি খুশি করতে কোনোদিনই পারবে না, বাট তাদের মধ্যে কিছু মানুষ থাকে, আমি সেগুলো জানতে পারি আর কি, তাদের মধ্যে কিছু মানুষ থাকে তারা আমাকে অ্যাজ এ প্রোডাক্ট ট্রিট করা শুরু করে নাকি। মানে তারা বলতে চায় যে তনয় কেন আসেনি, তারা জানা সত্ত্বেও, তারা কিন্তু সব কিছুই জানতো, আমি সব কিছু গ্রুপে বলে দিয়েছিলাম অ্যান্ড আমাদের টিমের সবাই কিন্তু বলে দিয়েছিল যে এই হয়েছে ওর সাথে, সেই কারণে ওরা আসতে পারেনি, সেই কারণে ও আসতে পারেনি। তা সত্ত্বেও কিছু মানুষ বলতে থাকে যে আমাদের কাছে ফ্যামিলি মানে তো শুধু বাবা মাই, তার সাথে কী হয়েছে সেটা বুঝে আমরা কী করবো, আমরা তো ওর ফেস দেখে এসেছি। ভাই, ফার্স্ট অফ অল আমি বলে দিই, তোমরা আমার ফেস দেখে তো যাওনি, তোমরা আমাদের কোম্পানির ফেস দেখে গেছো, তোমাদের সেটা বোঝা উচিত সবার আগে। তো যাই হোক, তাদের একটা মিসকনসেপশন ছিল, সেটা দেখে না সত্যি আমার খুব খারাপ লাগে যে একটা মানুষ, মানে আমি কি করছি ভাই, মানে আমি এটা কি করছি যে আমার সাথে তোমাদের যে সম্পর্কটা কেমন সম্পর্ক, শুধু ভিডিও দেখছো এটাই? আমার লাইফের কোনো পরিস্থিতি বা আমার কিছু খারাপ লাগা ভালো লাগা এটা তোমরা বুঝবে না? সত্যি মানে এরকম সম্পর্ক তোমার আর আমার বা তোমাদের বা আমাদের, জানি না, আমি সত্যি এরকমভাবে ভাবিনি। আমি তো শুরু করেছিলাম এই জার্নিটা যে আমার সাথে অনেকে ঘুরতে যেতে যায়, সেটাকে এক্সিকিউট করার জন্য। তারপরে আস্তে আস্তে আমি যেভাবে পথ এগোনোটা শুরু করেছিলাম না, যেভাবে আমার প্ল্যানিং ছিল সেভাবে ঠিক করে কিছু এক্সিকিউট হচ্ছিল না। তার জন্য আমার ইউটিউবে যে আসল যে কেরিয়ারটা, যার জন্য তোমরা আমাকে চেনো, সেই কেরিয়ারটা অনেকভাবে হ্যাম্পার হচ্ছিলো। মেন্টাল পিস আমার একদম শেষ হয়ে গেছিলো। মানে আমার সব সময় বিভিন্ন রকম নানা রকম নেগেটিভ চিন্তাভাবনা চলতো। তো আমি সেই কারণে এই কাজটার প্রতি ফোকাস করতে পারছিলাম না। তার সাথে সাথে আমি যেইভাবে রোড ম্যাপটা ভেবেছিলাম যে না আমি এরকমভাবে এগোতে চাই, সেরকমভাবে কোনো কাজ হচ্ছিল না। তো দ্যাটস ওয়াই আমি ডিসাইড করি, অনেক চিন্তাভাবনা করার পর, সত্যি একটা স্বপ্ন দেখার পর সেই স্বপ্নটাকে ড্রপ করা, এটা বিরাট বড় একটা কষ্টের জিনিস। যারা স্বপ্ন দেখে, যারা কিছু স্বপ্ন দেখতে দেখতে কিছু কাজ করা শুরু করে, তারা জানে। সত্যি আমি জানি আমার মেন্টাল পিস এখন কোন জায়গায় রয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে হয়তো ঠিক সবই হয়ে যাবে। তোমরা সকলেই জানো, লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে আমরা একটা নতুন বাইক কিনতে চলেছি। লাস্ট কিছুদিন ধরে এত মেন্টালি টর্চার হয়েছি না আমি, মানে আমার সেই খুশিটাও আর লাগছে না। সে কারণে আমি চেষ্টা করছি যে না, তোমাদের সাথে এই কমিউনিকেট করে সেগুলোকে এক্সিকিউট করার, মানে সেগুলো থেকে একটু রিলিফ পাওয়ার। তো এটাই হচ্ছে আপডেট। আর সেই জন্যই আমি ট্রাভেলোপিয়া কুইট করেছি। মানে যে কোম্পানিটা আমরা ফর্ম করেছিলাম সেটার সাথে আমি আর কোনো রকমভাবে জড়িত নেই। ইন ফিউচার হয়তো যদি আমার মনে হয় আমি একা খুব কম, মানে 6 মাসে হয়তো একটা ট্রিপ এরকমভাবে অর্গানাইজ করব, যেটা খুবই শর্ট ট্রিপ হবে, যার থ্রু দিয়ে আমরা খুব লিমিটেড সংখ্যক লোক যাব। বাট এখন তো আমি এগুলোর মধ্যে আর নেই। এখন পুরোপুরি কনসেন্ট্রেশনের সাথে আমি এই যে কেরিয়ারটা, আমার ইউটিউবের কেরিয়ার, ফেসবুকের কেরিয়ার, মানে সোশ্যাল মিডিয়ার যে কেরিয়ার, তার পেছনে ফোকাস করতে চাই। আর সত্যি অনেক মানুষ চিনলাম, সত্যি অনেক মানুষ চিনলাম আমি। এর বেশি আমি কিছু বলতে চাই না। জাস্ট একটাই কথা, ট্রাভেলোপিয়া তোমাদের ভাই কুইট করেছে, আর এরকম কোনো কোম্পানির সাথে জড়িত নেই। আর একটা সাজেশন থাকবে তোমাদের এই ভাইয়ের, মানে লাইফ লেসন যেটা বলে না, আমি শিখেছি। আমার বাবা মা অনেক বলেছিল, দেখো আমাদের যে বিজনেস আছে, সেই বিজনেস কিন্তু আমার বাবা একা দাঁড় করিয়েছে, কারোর হেল্প ছাড়াই। তো বাবা আমাকে শুরুতে একটা কথা বলেছিল যে পার্টনারশিপে বিজনেস কিন্তু অনেক প্রবলেমেটিক, অনেক প্রবলেম ফেস হতে পারে তোর। তাও আর কি শুরু করেছিলাম। বাট আমি তোমাদের একটা সাজেশন দেবো, আর যাই হয়ে যাক, নিজে কষ্ট করে যা খুশি করো, সেটাতে না অনেক শান্তি আছে।
পার্টনারশিপের বিজনেসে কোনোদিন যেও না, বা কোনো কিছু পার্টনারশিপে শুরু করো না। আর বাকি তোমাদের মর্জি সেটা। চলো, এখন অনেকটা হালকা লাগছে তোমাদের সাথে এটা শেয়ার করতে পেরে। বাকি বেরোবো, বৃষ্টি থামলেই আমরা একটা সুন্দর রাইডে বেরোবো, মন শান্তি করার একটা রাইডে বেরোবো। তার সাথে সাথে শেয়ার করবো কিছু বাইকের এক্সপিরিয়েন্স, একটু ডিফারেন্ট টাইপের কন্টেন্ট হবে আজকে। আর একটা জিনিস দেখবে বন্ধু, আমার বাড়ি থেকে হাত বাড়ালেই এই যে এটা হচ্ছে নদী, ইছামতি নদী। আর এখান থেকে ভিউটা তোমাদের একবার দেখাই। এটা হয়তো সেরকমভাবে তোমাদের কোনোদিন দেখায়নি, বাট এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ভিউ আমাদের বাড়ির। টাইম এখন ঘড়িতে 12টা, আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা এখন অনেকটা পরিষ্কার হয়েছে, তাও আকাশে মেঘ রয়েছে। এখন আমরা বেরিয়ে পড়লাম। আর আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, মানে আমাদের অরেঞ্জ বিচ একা যাচ্ছে না, আমাদের সাথে আর একটা KTM এর বাইক জয়েন করবে। কাকা কীভাবে দৌড়াচ্ছে এটা, কাকা সেরা দৌড়াচ্ছে, কিন্তু কাকা নিজেও হাসছে। আর দেখো বৃষ্টি চালু হয়ে গেছে, 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে এখন। কি দারুণ লাগছে ওয়েদারটা, মানে মনসুন ভাইব কিন্তু শুরু পুরোপুরি আমাদের। তো এরকম একটা মনসুন রাইডের প্ল্যান করতে হবে। আর বলি তোমাদের, আমাদের বাইক ডেলিভারি কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে, সেখানে তোমরা তাড়াতাড়ি গিয়ে আমাদের ইনস্টাগ্রামে ফলো করে নাও, নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক তো পেয়ে যাবে। তাছাড়াও এখানেও চলে এসছে আমাদের নাম, DreamWalk9 সার্চ করো আর চলে যাও ইনস্টাগ্রাম পেজে, বিকজ ওখানে আমরা আপডেট করব যে আমরা কবে ডেলিভারি নিচ্ছি, কোথায় ডেলিভারি নিচ্ছি, কি বাইক নিচ্ছি, সবই তোমরা ওখান থেকে জানতে পেরেই যাবে। পুরো আমার যদি মন খারাপ হয় না, আমি এই জায়গাটায় চলে আসি। এই জায়গাটার নাম হচ্ছে নতুন গ্রাম। এখানে আসলে এত সুন্দর গ্রিনারি দেখতে পাওয়া যায়। আর সব সময় তো পাহাড়ে যাওয়া পসিবল হয় না বলো, কারণ পাহাড় তো তোমাদের ভাইয়ের মানে সকলেরই কাছে একটা সুকুনের জায়গা। সেই কারণে সুকুন খোঁজার জন্য আমাদের এরকম জায়গায় চলে আসতে হয়। সত্যি বাইক যখন থেকে হাতে পেয়েছি না, একটা আলাদাই খুশি লাগছে, একটা আলাদাই ফিল। আর বাকি আজকের এই ব্লগে কিন্তু আমরা আমাদের অ্যাডভেঞ্চার 390 রিভিউ দেবো, তার সাথে সাথে আর একটা KTM এর বাইকের রিভিউ দেবো। আর তোমরা যারা টুরিং পারপাসের জন্য বাইক কিনতে চলেছো, আর যারা আমাদের এই অ্যাডভেঞ্চার 390-র রিভিউ জানতে চাও 85,000 কিলোমিটার চলার পর, আর ভাই এই 85,000 কিলোমিটার যখন মানুষজন দেখে না, তখন বলে ভাই তুমি কি বাইক চালিয়েছো এই 3 বছরে। তো সত্যি তো একটা অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। বাকি জুড়ে থাকো আমাদের জার্নির সাথে। ওই হয়ে হয়ে আমাদের ভেতরের রাস্তা দিয়ে রাইড হয়ে গেছে কমপ্লিট। আর এবার আমরা ধরতে চলেছি হচ্ছে হাইওয়ে। টাইম এখন ঘড়িতে 12:16, আর আমরা এখন চলে এসেছি গোপালনগর বলে একটা জায়গায়। আর এখানে আমাদের আর এক পার্টনার জয়েন করবে, সেই পার্টনারকে তোমরা অনেকেই চেনো। তো আজকে প্ল্যান রয়েছে আমাদের ভালো ভালো ফটোশ্যুট করার, তার সাথে সাথে রিল বানানোর, তার সাথে সাথে সেরা একটা কন্টেন্ট এক্সিকিউট করার। ভাই এখানে তো দেখছি KTM এর সব বাইক রয়েছে, আমাদের RC, ডিউক, ADV, পুরো ফ্যাক্টরি লাইন নিয়ে ঘুরছি এখন আমরা। হয়ে সেরা রাইড হবে ভাই আজকে। তো চলে এসেছে আমাদের অমিত ভাই, আর অমিত ভাইয়ের সাথে কিন্তু আমরা অনেক রাইড করেছি। আজকে কিন্তু রয়েছে দুটো 390, একটা ডিউক 250। আমাদের ডিউক 250টাতে কিন্তু পুরো ফুললি মডিফিকেশান করা রয়েছে। আর এই বাইকটা নিয়েই ভেবেছিলাম আজকে ভিডিও বানাবো। কারণটা হচ্ছে তোমরা যারা বাজেট অ্যাডভেঞ্চার বাইক বা বাজেট ট্যুরিং বাইক খোঁজো না, এই বাইকটা চালানোর পরে আমার সত্যি বাইকটার প্রতি একটা আলাদা ভালোবাসা চলে এসছে। 250 সেগমেন্টের ভেতরে এত স্মুথ ইঞ্জিন, তার সাথে সাথে ভাই যেভাবে মডিফিকেশন করেছে সেটা সবটাই তোমাদের দেখাবো। এই যে RC 390-তে যে আমাদের ভিডিও শ্যুট করে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের অমিত ভাইয়ের ভাই। তো ভাইয়ের সাথে ফার্স্ট টাইম দেখা হলো, ভাই অনেক আমাদের রিল ফিল বানিয়ে দিচ্ছে, সেগুলো তোমরা তো ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। আর দেখো রোদের দেখা, ভাই সকাল থেকে এক ফোঁটা রোদ দেখতে পাইনি আমরা, ফাইনালি এত সুন্দর রোদ দেখতে পাচ্ছি। আর হয়ে আমাদের অ্যাডভেঞ্চার 390-র পাওয়ার দেখো, পাওয়ার 85,000 চলা বাইকের এরকম পাওয়ার, ঠিক আছে। আর সত্যি এই পাওয়ারটা আমার কাছে এখন মনে হয় যে মানে কি বলে না, একটু কম হয়ে যাচ্ছে, সেই কারণেই আমরা এরপরে সুপার বাইক নিতে চলেছি। আর তোমরা গেস করতে পারো যে তোমাদের বাইক কোন সুপার বাইক নিয়ে আসতে চলেছে ঘরে। আমাদের অ্যাডভেঞ্চার 390 কিন্তু থাকবেই, এটা কোথাও যাবে না, কারণ এটা আমাদের ফার্স্ট লাভ, আর এর জায়গা সবার ফার্স্টেই থাকবে ভাই। চলো একটু মজা নিই বাইকটার। What a power man, what a power, লাভলি। ভাই তোমরা তো জানোই তোমাদের ভাই এই বাইকটা কোথায় না কোথায় নিয়ে গেছে। তো এটা ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাডভেঞ্চার বাইক এই বাজেটে, তোমরা তো জানোই, অনেক ভিডিওতে সেটা আমি শেয়ার করেছি। আর এটার পাওয়ার সম্পর্কে তোমাদের তো আইডিয়া আছে, দেখিয়ে দিলাম। বিভৎস ব্রুটাল পাওয়ারফুল মেশিন, মানে আমার তো 400 সিসির মধ্যে মনে হয় যে সিঙ্গেল সিলিন্ডারে এটা বেস্ট মেশিন, বেস্ট পাওয়ারফুল মেশিন। আর 43 bhp প্রডিউস করে, 0 to 100 ম্যাজিকের মতো ওঠে,
মানে বিভৎস পাওয়ারফুল ফিল হয় আর কি। আমি তো তোমাদের রেকমেন্ড করবো যদি বাজেট থাকে এটাতে চলে যাও, মানে অ্যাডভেঞ্চার 390 বেস্ট। আর কেটিএম কে রিলায়েবল বলে না ভাই, কেটিএম নিয়ে কোনো কথা হবে না। তো আমাদের 250 ডিউক 250 নিয়ে আজকে কথা হবে, একটু পরে আমি ওই বাইকটা চালাবো আর ওটার কেমন পারফরমেন্স সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর ওটাকে মড করলে মানে ওটাতে মডিফিকেশন করলে কি লেভেলের ট্যুরিং করা যেতে পারে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। দেখো টপ বক্স লাগিয়ে দিয়েছে আমাদের ভাই, তার সাথে সাথে ক্র্যাশ গার্ড, ফগ লাইট সব কিছু লাগানো রয়েছে। দাঁড়াই সামনে গিয়ে দাঁড়াবো তো একটা জায়গায়, সেখানে গিয়ে আরও বেটার ওয়েতে তোমাদের দেখাতে পারবো। তো এটাই ছিল, আর বাকি তোমরা এখন এনজয় করো আমাদের আজকের এই জার্নির একটু সিনেম্যাটিক ভিউ। তো আমাদের পুরো লাইন আপটা তোমরা দেখতেই পাচ্ছ এখন, RC 390, অ্যাডভেঞ্চার 390, ডিউক 250। ভাই কোথায় পালাচ্ছিস তুই? ব্যাপারটা হচ্ছে যে আমাদের লাইন আপটা এতটা সুন্দর লাগছিল, আমি ভাবলাম একটু সিনেমেটিক শট তুলেই ফেলি ক্যামেরাটা বের করে। বন্ধুগণ, ভিডিওতে এগোনোর আগে আমি জাস্ট কয়েকটা কথা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। মেরি লাস্ট কিছুদিন ধরে আমি ইউজ করছিলাম মামাআর্থের এই প্রোডাক্টটা। এটা হচ্ছে মামাআর্থের নতুন শ্যাম্পু, যেটা আসে জবা ফুল আর কারি পাতার গুডনেসের সাথে। এটা কিন্তু আমাদের ড্যামেজ চুলকে রিপেয়ার করার জন্য অনেক সহযোগিতা করে, তার সাথে সাথে চুলের নারিশমেন্টের দিকেও কিন্তু খেয়াল রাখে। আর লাস্ট কিছুদিন ধরে কিন্তু এই প্রোডাক্টটা আমি রেগুলার বেসিসে ইউজ করছিলাম, আর পার্থক্যটা কিন্তু আমি নিজেই লক্ষ্য করেছি। আর তোমরা তো সকলেই জানো মামাআর্থের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে মেড সেফ সার্টিফাইড, মানে এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যালস নেই। তোমরা নিশ্চিতভাবে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারো। আর তার সাথে সাথে হচ্ছে মামাআর্থ প্লাস্টিক পজিটিভ, মানে এরা যতটা না প্লাস্টিক ইউজ করে তার থেকে বেশি কিন্তু রিসাইকেল করে। তার সাথে সাথে মামাআর্থ একটা দুর্দান্ত উদ্যোগ নিয়েছে, আর তোমরা কিন্তু এই ইনিশিয়েটিভে মামাআর্থের পাশে থাকতে পারো। কারণ এভরি টাইম ইউ বাই ফ্রম মামাআর্থ কি করে, তোমাদের প্রত্যেকটা অর্ডারকে এক একটা কাজের সাথে লিঙ্ক করে। তোমরা কিন্তু তোমাদের অর্ডার আইডি দিয়ে সেটা কিন্তু চেক করতেই পারো। আর তোমরা এখন ভাবতে পারো এই প্রোডাক্টগুলো তোমরা কোথা থেকে পারচেস করবে। তো অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্টের মতো ওয়েবসাইটে তো তোমরা প্রোডাক্টগুলো পেয়েই যাবে। তার সাথে সাথে মামাআর্থের নিউ লঞ্চ অ্যাপ আর ওদের ওয়েবসাইটেও কিন্তু প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে। আর তখন যদি তোমরা ইউজ করো DW2024 এই কুপন কোডটা, তাহলে কিন্তু তোমরা আরও অ্যাডিশনাল 20% ডিসকাউন্টও পেয়ে যাবে। আর আরেকটা জিনিস, মামাআর্থের এই সমস্ত প্রোডাক্ট কিন্তু তোমাদের নিকটবর্তী অফলাইন যে স্টোরগুলো আছে সেখানেও কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তোমরা কিন্তু ওখান থেকে প্রোডাক্টগুলো পেয়ে যেতে পারো। এই বাইকে মডিফিকেশন বলতে করা হয়েছে এই যে ক্র্যাশ গার্ডটা লাগানো রয়েছে, এটা আমাদের বাইকেও লাগানো রয়েছে। এটা HJG লাইট, টপ বক্স লাগানো রয়েছে। ভাই কত টাকা খরচা পড়েছে? মোটামুটি ধরো ক্র্যাশ গার্ড নিয়েছে হচ্ছে তোমার ওই 4100 টাকা, আর পিছনের যে ওই তোমার টপ বক্স টপ র্যাকটা নিয়েছে ওই অ্যাপ্রক্স 3000-এর কাছাকাছি, আর টপ বক্স ওই 9000 টাকা, আর লাইটটা তো ওই 2500 মতো। তা টোটাল 20,000 টাকার মতো মডিফিকেশন হয়েছে, তার মধ্যে হয়ে গেছে। আর বাইক কত পড়েছিল? বাইক তো অন রোড 2,79,000। 2,79,000 মানে ধরা যেতে পারে 3,10,000-এর মধ্যে। মাইলেজ দারুণ মাইলেজ। মাইলেজ কত দিচ্ছে? মাইলেজ মোটামুটি 30 আপ দিচ্ছে। 30 আপ মাইলেজ দিচ্ছে। তার সাথে সাথে শুনতেই পেলে 3 লাখের ভেতরে তোমরা এত সুন্দর মডিফিকেশন করে গাড়িটাকে রাস্তায় নামিয়ে নিতে পারবে। সো এর থেকে বেশি আর কি চাই। আর আমাদের অ্যাডভেঞ্চার 390 যদি মডিফিকেশন করে রাস্তায় নামাতে যাও তো গল্প আছে 5 লাখ টাকার ভাই। মানে আমি যা মডিফিকেশন করেছি তাতে প্রায়, মানে ক্র্যাশ গার্ড লাগানো রয়েছে, লাইট দেখো এটা, আরে ভাই এত শব্দ। যাও যাও, এই যে সেম লাইট লাগানো রয়েছে, তার সাথে এই একটা লাইট লাগানো রয়েছে, তারপরে এই সমস্ত উইন্ডশিল্ড, এক্সস্ট, টপ বক্স, এই সব তামঝাম করতে করতে খরচা ভাই অনেকই করেছি বাইকের পেছনে। তো আমাদের আপকামিং যে বাইকটা আসতে চলেছে সেটাকেও সুন্দরভাবে সাজাবো আমরা প্ল্যান করেছি। তো চলো, এই বাইক তো আমিও এর আগে চালিয়েছি, তো তোমাদের কাছে একটা রিভিউ দিই যে কেমন লাগে ডিউক 250 নতুন মডেলটা চালিয়ে। জানি না ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো, বাইকটা কিন্তু দেখতে মারাত্মক সুন্দর লাগছে। আমিও ফার্স্টে যখন মানে ফোনে দেখেছিলাম তখন ভাবলাম যে গাড়িটা মানে পুরোনো লুকটা আমার বেশি ভালো লাগতো, তারপরে সামনাসামনি দেখার পর এটা চালানোর পর আমি সত্যি বাইকটার প্রেমে পড়ে গেছি। চলো, তো সুইচগুলো দেখতে পাচ্ছ আগের থেকে অনেকটাই চেঞ্জ করে দিয়েছে ডিউকে। আর এটাতে কিন্তু কুইক শিফটারও দিয়ে দিয়েছে, মানে আগে শুধুমাত্র কেটিএমের অ্যাডভেঞ্চার 390-তে কুইক শিফটারটা ছিল আর ডিউক 390-তে ছিল, এখন তো এই ডিউক 250-তেও দিয়ে দিয়েছে। তার সাথে সাথে গাড়িটা খুবই কম্প্যাক্ট, মানে ইজি টু হ্যান্ডেল যাকে বলে, হ্যান্ডেলিংটা মারাত্মক সুন্দর। আর পাওয়ারটাও খুবই লিনিয়ার, মানে স্মুথলি পাওয়ার আপ হচ্ছে।
সো খুব ইজি টু রাইড মেশিন। তো এটাকে পাহাড়ে নিয়ে গেলে তো আমার মনে হয় এক ফোঁটাও প্রবলেম হবে না। যাদের হাইট একটু শর্ট, যেমন অ্যাডভেঞ্চার 390, যদি তোমাদের হাইট 5'10", 5'11" হয়, তাহলে তোমরা খুব ইজিলি পাহাড় ফাহাড়ে সব জায়গায় হ্যান্ডেল করতে পারবে। তো হাইট নিয়ে একটা ইস্যু হয় অ্যাডভেঞ্চার 390-র ক্ষেত্রে, তো তারা কিন্তু এই ডিউক 250টার দিকে যেতে পারো। এটাতে উঠলে কিন্তু আরামসে তোমাদের পা একদম মাটিতে লেগে যাবে। এবার এটা তুমি টপ স্পিড কত তুলেছো? 140? কি বলে, চলো আমরা একবার দেখি। ভাই ইঞ্জিন আগের থেকে অনেক রিফাইন করে দিয়েছে কেটিএম। এটা 33 bhp প্রডিউস করে। আচ্ছা, কেটিএম নতুন কি ইঞ্জিন বানিয়েছে, LC4 ভাই বললো, তো সেই ইঞ্জিন রয়েছে এই বাইকটাতে। তো চলো এই বাইকটা একটু আমরা ভাগিয়ে দেখি। ফার্স্ট গিয়ারে কত যায়? 42। সেকেন্ড গিয়ারে ওরে বাবা 72। থার্ড গিয়ারে 95। 100 ক্রস ভাই, উড়ি ভাই, উড়ি 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 উড়ি। আলাদাই। আর ব্রেকিংটাও কিন্তু মারাত্মক সুন্দর। দেখো এত স্পিডে যাচ্ছিলাম, ব্রেক মারলাম, গাড়ি দাঁড়িয়ে গেল। স্পিড তো ভাই অনেক বাইকেরই থাকে, বাট সেটার কন্ট্রোল করার ক্ষমতা সব বাইকে থাকে না। তো এটার কিন্তু মারাত্মক কন্ট্রোল রয়েছে। দেখো কতটা অ্যাজাইল বাইক, দেখো তার সাথে সাথে ব্রেকিংটা জাস্ট অসাম। কেটিএমের এই ডিউক বাইকগুলো আমার সত্যি এত ফান টু রাইড মেশিন লাগে না, মানে পকেট রকেট যাকে বলে। অ্যাডভেঞ্চার 390 কি হিউজ, মানে ওটার উপরে বসলে মনে হয় যেন বিরাট বড় একটা বাইকের উপর আমরা বসে আছি। যারা বিগিনার রয়েছে তাদেরকে আমি বলবো যে তোমরা একবার ডিউক 250 টেস্ট রাইড বা ডিউক 390 টেস্ট রাইড নিতে পারো যারা ট্যুরিং করতে চাও। আগে কেটিএম সম্পর্কে একটা বিরাট বড় বদনাম আসতো যে এদের সিট বিরাট হার্ড হয়, বাট এর সিট যা বানিয়েছে না ভাই, মাখন মাখন। বসলে মনে হবে যে না এটা ট্যুরিং করারই মেশিন। একদম সফট কম্পাউন্ডের সিট বানিয়েছে। আর একটা জিনিস হচ্ছে 390 যেহেতু একটু এক্সপেন্সিভ এটার থেকে, মানে ডিউক 390-র কথা বলছি, তো ওটার কিন্তু টায়ার মানে স্টক টায়ারই মেটজেলারের আসে, যেটা একটু এক্সপেন্সিভ টায়ার। আর এটাতে আসে হচ্ছে MRF-এর টায়ার। তার সাথে সাথে ওটার ব্রেকিং কোয়ালিটি একটু বেটার হবে, কারণ এটাতে আসে হচ্ছে অর্গ্যানিক ব্রেক প্যাড, যেটা তোমরা পরে কিন্তু সার্ভিসিংয়ের টাইম চেঞ্জ করে সিনটার্ড ব্রেক প্যাড লাগিয়ে নিতে পারো। আর সিনটার্ড ব্রেক প্যাডের কোয়ালিটি তো আরও ভালো, মানে আমার বাইকে যেটা লাগানো রয়েছে। আর অমিত ভাই তো আমাদের এর আগেও অ্যাডভেঞ্চার 390 চালিয়েছে। তো অমিত ভাই নামুক, মানে আমরা যখন ওই মানে ক্যাফেটাতে দাঁড়াবো ওখানে অমিত ভাইয়ের কাছে শুনবো যে অ্যাডভেঞ্চার 390 চালিয়ে কেমন লাগছে, ঠিক আছে? রিভিউ দিতে হবে, রিভিউ। ভাই আমরা জানি না যারা বাইকাররা আছি তারা কি মজা পায় এই থ্রোটলের ভেতরে। সত্যি তোমাদের সকালবেলায় বলছিলাম যে তোমাদের ভাই কত টেন্স ছিল, মেন্টাল পিস কত হ্যাম্পার হচ্ছিল, বাট এখন আমার মনে হচ্ছে আমি সব থেকে খুশি মানুষ, সিরিয়াসলি। আর নতুন নতুন বাইক চালাতে পারলে তো আরও বেশি মজা লাগে। ভাই আমাদের কপালটা মনে হচ্ছে খারাপ, এই যে এই দোকানটাতে সবাই আসে দেখেছিলাম আমরা, অ্যামাজন ক্যাফে। চলো সামনে কোথাও না কোথাও পেয়ে যাবো, সামনে কোথাও না কোথাও পেয়ে যাবো। আমরা কি চা খাবো না? খাবো না? আমি তো এই বাইক নিয়েও স্যারেলিং করছি ভাই। এই বাইকে কিন্তু কুইক শিফটারও আছে, মানে তোমরা একটা সার্টেন স্পিডের ওপরে ক্লাচ না ইউজ করে গিয়ার শিফট করতে পারবে। যেমন গাড়ি 5th গিয়ারে আছে এখন, এটাকে আমি ইজিলি ক্লাচ কিন্তু ধরিনি, 4-এ নিয়ে চলে আসলাম, গাড়িতে কোনো জার্কিং তোমরা ফিল করলে না। 3rd-এ নিয়ে চলে আসলাম, 2nd-এ নিয়ে চলে আসলাম। এবার দেখো আপশিট করে দেখাচ্ছি, এই যে 3rd-এ চলে আসলো, 4th-এ চলে আসলো, 5th-এ চলে আসলো, 6th-এও চলে আসলো। মানে এত সেরা মেশিন বানিয়েছে না কেটিএম, এটা নেক্সট লেভেল ভাই। আর তোমরা তো সকলেই জানো যারা আমাদের একদম পুরনো সাবস্ক্রাইবার, আমরা কিন্তু আমাদের মোটো ব্লগিংয়ে জানি শুরু করেছিলাম আমার বাবার পালসার 150 দিয়ে। তো আমি ভাবছিলাম, মানে আমি আর অমিত প্ল্যান করছিলাম যে আমরা একটা লোয়ার সিসির বাইক নিয়ে একটা বাইক ট্রিপে যাবো। মানে ও নিত গ্ল্যামার আর আমি নিতাম বাবার পালসার 150। তো তোমরা কি এরকম একটা রাইড দেখতে চাও? দেখতে চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমরা তাহলে বাইকটার সার্ভিসিং করিয়ে বেরোবো একটা রাইডে। ফাইনালি এখন আমরা চলে এসেছি, এই যে পেছনে রয়েছে চায়ের দোকান, এখানে যেখানে উল্টো দিকে রয়েছে অ্যামাজনের জঙ্গল না, অ্যামাজন হচ্ছে চায়ের দোকান, তার উল্টো দিকেই আমরা এইখানে রাস্তার সাইডে দাঁড়িয়ে গেছি। এই যে কোল্ড ড্রিঙ্কস, তার সাথে কি লেস ফেস সব কিছু নিয়ে এসেছি। সবাই কিন্তু আবার উল্টো পাল্টা মিনিং করো না, আমরা রাস্তার সাইডে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কসই খাচ্ছি। আর এরপরে যাবো একটু কাদামাটি মাখবো বাইকটা নিয়ে। বাকি তুমি বলো কেমন লাগলো অ্যাডভেঞ্চার 390 চালিয়ে? মানে ধরো আমি আজকের ভিডিওটা বানানোর মোটিভটা হচ্ছে যারা অ্যাডভেঞ্চার বাইক বা ট্যুরিং বাইক কিনতে চায়, তারা মানে বাজেট যদি তার 4-5 লাখ থাকে বা 3 থাকে, কোন বাইক নিতে পারে। তো আমার তো এই তোমার বাইকটা তো বেস্ট লেগেছে, ওটার আমি রিভিউ দিয়ে দিয়েছি। তো আমি তো চালিয়ে সবাইকে রিভিউ দিতেই আসি এতদিন। তো তুমি একবার বলো যে অ্যাডভেঞ্চার 390 তুমি যদি কিনতে চাও বা কেউ যদি কিনতে চায়, তাহলে অ্যাডভেঞ্চার 390 কেন তুমি সাজেস্ট করবে? অ্যাডভেঞ্চার 390 আমি সাজেস্ট করবো তার কারণ তুমি এটা নিয়ে মানে ফুল মানে যে দেখেছো তোমরা তনাদার ব্লগে অবশ্যই, যে হিসাব মানে যে পরিমাণ রাইডিং করছে, এটা যেভাবে ওড়ায় তনাদা এই বাইকটা নিয়ে,
ওরাই। আর যদি তোমরা এটা নিয়ে খেলা করতে চাও, মানে এরকমভাবে যেভাবে চালাতে যাও, তোমরা যদি ওরকম যে কোনো ওয়েতে তোমরা যদি চালাতে চাও, তো অ্যাডভেঞ্চার কেনো। আর অ্যাডভেঞ্চারে সত্যি কথা মানে ইন হ্যান্ড ফিল, মানে ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স খুবই ভালো, মানে নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স। আর যদি দেখো মানে মাইলেজ ফাইলেজ ওভারঅল সব কিছু বলো, আর বাজেট যদি তোমাদের কম থাকে, তাহলে আমি সাজেস্ট করবো 250 নাও। ভাইয়ের কিন্তু বাজেট কম নেই ভাই, এরপরে এবার সুপার বাইক নেবে, ঠিক আছে? RC 390 রয়েছে, ডিউক 390 রয়েছে, এবার অ্যাডভেঞ্চারও কিনবে, তারপরে আবার কি কিনবে, S1000 RR সব কিনবে ভাই। তো চলো আমরা একটু মজা করি, অনেকদিন বাদে দেখা হলো। আমাদের সাথে কিন্তু আরও 2 ভাই এসেছে। এই যে হচ্ছে অমিত ভাইয়ের ভাই, অমিত ভাই স্কোয়ার। তোর নাম কি জানো ভাই? অয়ন মৈত্র। আর এই ভাইয়ের বাড়ি হচ্ছে বাগদাতে। আমাদের বাড়ি থেকে 10-12 কিলোমিটার বাগদা ডিস্টেন্স, না বনগা থেকে? 25। আচ্ছা 25 কিলোমিটার। আর তোমার নাম? শুভঙ্কর। শোভন। টাইম এখন ঘড়িতে 1:45, আর এখান থেকে আমরা একটা ছোটোখাটো ব্রেক নিলাম, অনেক মজা করলাম। তো KTM-এর অ্যাডভেঞ্চার চালানো হয়ে গেছে, ডিউক চালানো হয়ে গেছে, এবার বাড়ি হচ্ছে আমাদের RC 390-র। ওরে বাবা, এটা কি হলো? অস্থির। কি মেশিন রে ভাই, এটা কি রকেট, আলাদাই ভাই। অস্থির সাউন্ড, আর সাউন্ডটা শুনতেও বেশ ভালো লাগছে। কি হয়েছে ভাই? এখানেই চড়ক হবে? ও বাহ, চলো। হ্যাঁ আসবো। আজকে পুরো একদম আমাদের অরেঞ্জ গ্যাং যাচ্ছে রাস্তা দিয়ে। রাস্তার রোড রিয়াকশন আলাদাই লাগছে, লোকজন পুরো ঘুরে দেখছে। তার সাথে এই বাইকের সাউন্ড তো ভাই মারাত্মক, তোমরা শুনতেই পাচ্ছ। আশা করি গোপ্রোতে সেটা রেকর্ড হচ্ছেই। আর একটা জিনিস হচ্ছে, তোমরা যদি কেউ জেনে থাকো না, মানে আমি দেখছিলাম 120-30-এর উপরে ওঠার পর না, আমার মাইক থেকে একটু শব্দ আসছিল, মানে ফার শব্দ আসছিল। তো মাইকের পজিশন কোন জায়গায় করলে, মানে একদম, আমরা তো হায়ার সিসির বাইক কিনছি, মানে সুপার বাইক, তো ওটাতে যদি একটু স্পিড আপ করি আমরা, তখন যদি তোমরা সেই শব্দটা বা সাউন্ডটা না শুনতে পাও, তাহলে আর কি করতে আমি সুপার বাইক কিনছি ভাই। তো সেখানে তোমরা যদি কেউ জেনে থাকো যে মাইকের পজিশনটা কোন জায়গায় রাখলে একদম শব্দই আসে না, মানে হাওয়ার শব্দ একদমই আসে না, একটু আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও না। দেখো ভাই, আজকের ভিডিও বানানোর মোটিভটা ছিল যে তোমরা যদি ট্রাভেল করতে চাও তাহলে তোমরা কোন বাইক নিতে পারো। তো এখন তো চালাচ্ছে তোমাদের ভাই RC 390। তো এই বাইকটা কি ট্রাভেল করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট যদি বলি, দেখো অমিত ভাই তো এই বাইক নিয়ে আমাদের সাথে অযোধ্যাও গেছিলো, মানে অনেক বড় ট্রিপ করেছে। বাট আমি কিন্তু তোমাদের সাজেস্ট করবো না এই বাইকটা ট্যুরে নিয়ে যাওয়ার জন্য, বিকজ এটা যেহেতু এতটা এরকম ঝুঁকে চালাতে হয় না, কিছুক্ষণ যাওয়ার পর কিন্তু ঘাড়ে পেন হয়। বাট মানুষ ওই অভ্যাসের দাস। তোমরা যদি এই সমস্ত বাইক চালাতে মজা পাও, তাহলে তো এই বাইক নিয়ে তোমরা যেখানে খুশি নিয়ে যেতেই পারো। বাকি পার্সোনাল প্রেফারেন্স হবে ডিউক অথবা অ্যাডভেঞ্চারের দিকে যাওয়ার। আর এই বাইক চালানোর ভেতরে একটা আলাদা মজা আছে, ওগুলোর মজা তো আলাদাই। এটা হচ্ছে রকেট ভাই, মানে KTM-এর প্রত্যেকটা বাইকই হচ্ছে রকেট, বাট এটা একটা অন্য টাইপের রকেট। এটা মনে হবে তুমি জেট ইঞ্জিনের উপরে বসে আছো, তারপরে যদি এক্সস্ট চেঞ্জ করা থাকে তাহলে তো আলাদাই, একদম ফায়ার শুনতে পাবে, ফায়ার। শোনো একবার। বন্ধু মেন রোড ছেড়ে আমরা এখন চলে এসেছি ভেতরের এলাকায়, মানে ভেতরের রাস্তায় যাচ্ছি একটা বাওর সাইডে। ওই জায়গাটা সিনিক বিউটি নাকি খুবই সুন্দর, তার সাথে সাথে ওখানে গেলে একটু আমরা বাইক নিয়ে খেলাধুলাও করতে পারবো। দেখো ভাই জায়গাটা কতটা সুন্দর, এখান থেকে বাওরটা আমরা দেখতে পাচ্ছি। ওই যে, ওরে কি লাগছে, ও ভাই এটা কি জায়গা, ও সেরা লাগছে ভাই, সেরা। এ তো মনে হচ্ছে আমাদের বাড়ির পাশের প্যাংগং লেক। দেখাও আরো ভালো ছিল, এইসব জায়গা পুরো একদম ইয়ে ছিল, এরকম হয়ে গেছে। আর এখন তোমরা ভাবতে পারো এই যে কোথা থেকে আসলো আমাদের ভাই, আর ভাইয়ের কে তো তোমরা দেখেছো পুরুলিয়াতে আমাদের সাথে গেছিলো, তাছাড়াও আমরা 15 অগস্টে রাইড করেছিলাম, সেটাতেও গেছিলো। তো ভাইয়ের বাড়ি তো এখানেই। তো চলো এখান থেকে একটু উপর থেকে ড্রোন শট তুলি নাকি।
এই জায়গাটা ড্রোন শটটা উপর থেকে কি সুন্দর লাগছে। আমাদের বাড়ির আশেপাশেও যে এত সুন্দর সুন্দর জায়গা আছে একটু ঘুরে দেখা দরকার এই সমস্ত জায়গা। আমরা তো ঠিক করেছি যে এরকম আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো তো তুলে ধরবোই। বাইরে কত কত জায়গা ঘুরেছি বলো। আর কি সাউন্ড ভাই, এই এক্সস্ট খুলে নেবো, পুলিশের কাছে নিয়ে যাচ্ছি ভাই। দেখো হাফ প্যান্ট পরে নিয়েছে, এখন বলছে নদীর ভেতর দিয়ে বাইক চালাবে, এই সরি বাওর। ওকে দেখে আমারও ইচ্ছা করছে যে আমাদের অ্যাডভেঞ্চারটাকে নিয়ে একটু নামি, পাশ দিয়ে একটু বাইক চালাবো। চলো এবার আমরা আমাদের অ্যাডভেঞ্চারটাকে নিয়ে যাব বাউনের ভেতরে বাইক চালাতে। সত্যি মানে আমরা বেরোলে এগুলো মানে পাগলামি করি, মানে এটা দেখে আবার একটু উল্টো পাল্টা ভেবো না, একটু মজা করি ভাই। দেখো বাইকটার কি অবস্থা, দারুণ মজা হয়েছে। প্যান্টের অবস্থা এই যে, পিঠটা কি পুরো কাদা ভেঙে গেছে? ও তাহলে কোনো অসুবিধা নেই। ওই গুরু দেখতেই পাচ্ছ আমরা সকলে চলে এসেছি, মানে আজকে পুরো দিনে আমরা যারা যারা মজা করছিলাম সবাই রয়েছে। আর পেছনে আমাদের এই যে ভাইও রয়েছে যে আমাদের ক্যামেরা ধরে দিয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে আজকে সারাদিন কিন্তু আমরা অনেক মজা করেছি। সকালবেলায় ভাবতে পারিনি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম এত ফান হবে বলো। দারুণ আমরা একসাথে থাকলে দারুণ মজা হয়। আমি তো ভাবছিলাম একটু হাইওয়ে যাবো, গিয়ে একটু বাইক চালিয়ে চলে আসবো। বাট আজকের দিনটা দারুণ ভাবে কাটালাম আমরা। টাইম প্রায় 4টে বাজতেই গেল। দুপুরবেলায় এই যে যা অবস্থা করে বাড়ি ফিরছি, বাড়িতে গালাগাল শুনবো। বাট তোমাদের কেমন লাগলো এই ব্লগটা নিচে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও। বাকি এরকম ব্লগ দেখতে চাইলে মানে সাবস্ক্রাইব করে নিও। আমরা এরপর ঠিক করেছি আশেপাশে যা বাওর পাহাড় যা খুঁজে বের করবো আর সেই সমস্ত জায়গায় গিয়ে বাইক চালাবো, ঠিক আছে? তো এরকম মজাদার কন্টেন্ট দেখতে চাইলে লাইক করে দাও, শেয়ার করে দেওয়া। যারা নতুন দেখলে কি করবে একদম। চলো দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ এন্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।